নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমৃত ভালোবাসি তোকে। লেখনিতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব ৭৬-৭৬-এর শেষাংশ। আকাশ জুড়ে রগরগে তারার মেলা, প্রকৃতি ছেয়ে আছে অদ্ভুত শীতলতায়। সমুদ্রের উন্মিল ঢেউ শরীরের সঙ্গে সঙ্গে মনকেও প্রাণবন্ত করে তুলেছে। মেঘ আবিরের হাতে হাত রেখে সমুদ্রে পাড়ি হাঁটছে, চোখে মুখে উজ্জ্বলতা। অদ্ভুত এক ভালো লাগার মন অশান্ত হয়ে উঠেছে। সমুদ্রের পানি আপন বেগে এসে দুজনের পা ভিজিয়ে দিচ্ছে। মেঘ সীমাহীন সমুদ্রের পানি কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা আবির অভিমুখে তাকায়। আবির মেঘের মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি যেদিন প্রথমের মতো কক্সবাজার এসেছিলাম সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আসলে তোমাকে নিয়েই আসবো। তানভীর অবশ্য আগেও কয়েকবার বলেছিল তোমাদের সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি রাজি হইনি। কেন? বাড়িতে আবেগ নিয়ন্ত্রণ করে চলেছি বলে এই না যে আমি অনুভূতিহীন ছিলাম। বউয়ের সাথে বোনের মতো আচরণ করা কতটা শক্ত শাস্তি স্বরূপ এটা তুমি কিভাবে বুঝবে? তখন তোমাদেরকে নিয়ে আসলে নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম না। মেঘ আবিরের দিকে তাকিয়ে মুচকে আসলো। ঘন্টাখানেক ঘুরে ডিনার করে দুজন একটু রাতেই রিসর্টে ফিরেছে। আবির মেঘের ফোন থেকে বর্ণা নম্বরে বের করে যাবে, আকস্মাৎ আবিরের নাম্বারে একটা চোখ পড়ল। আবির মৃদু হেসে আমার আবিরের পেছন থেকে ভাই শব্দটা ডিলিট করে দিয়েছে। বর্ণার নাম্বার বের করে একটা মেসেজ দিয়ে লিখে দিয়েছে, মেঘ বিকেলের থেকে বর্ণার বোনকে কম করে হলেও 50 বার কল দিয়েছে। হৃদকে বলা মাত্র কক্সবাজার আসতে রাজি হয়ে গেছে। বর্ণার বোন শুরুতে রাজি না হলেও মেঘের তুমুল জোড়াজুড়িতে এক পর্যায়ে বাধ্য হয়ে বর্ণাকে পাঠাতে রাজি হয়েছে। মেঘ বলেছিল বর্ণার আপুও যেন তাদের সাথে আসে, কিন্তু সময়ের অভাবে উনি আসতে পারছেন না। বর্ণার বাসায় সবাই রাজি হলো, বর্ণা কক্সবাজার যেতে একদমই রাজি ছিল না। মেঘের অতিরিক্ত জোরাজুরির জন্য এক পর্যায়ে মেঘ কল রিসিভ করা বন্ধ করে দিয়েছে। মেঘ শুনে শুনে অনর্গল তানভীর আর বর্ণার কথা বলেই চলেছে। আবির অনেকক্ষণ যাবৎ ট্রাই করতে করতে একসময় তানভীরের ফোন ঢুকেছে। তানভীর কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, তোমরা কেমন আছো? আবির উত্তর না দিয়ে তপ্ত স্বরে বলল, আগামীকাল ভোরে আসিফ ভাইয়া, ভাবি, আইরিন, মিম সবাই কক্সবাজারে আসছে। তোর ইচ্ছে হলে তাদের নিয়ে আসতে পারিস। তানভীর শক্ত কণ্ঠে বলল, আমার আপাতত ইচ্ছে নেই, তোমরা আনন্দ করো। আবির ভারী কণ্ঠে বলল, সমস্যা নেই, তোর ইচ্ছে না থাকলে মনের বিরুদ্ধে আসতে হবে না। বন্যা আর ওর ভাই আসবে, এই আর কি। ঠিক আছে, রাখি তাহলে। বন্যা কক্সবাজার যাবে? হ্যাঁ। আমাদের সাথে? মানে আসিফ ভাইয়া, মিম, আইরিন ওদের সাথে? হ্যাঁ। তুই আসবি না? থাক তাহলে। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কয়টা রায়না দিবে? আমি জানি না, আসিফ ভাইয়া জানে। আমি আসিফ ভাইয়াকে কল দিচ্ছি। তোর ইচ্ছা। আবির কল কেটে মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মেঘ সহাস্যে বলে উঠল, আপনার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? এসব তো কিছুই না, আমার মাথায় অন্য কিছুও ঘটছে। কি? এখন বলবো না, আগে ওদের অবস্থা একটু বুঝি তারপর। আপনি যে ভাইয়াকে বলে দিলেন বর্ণা আসবে, বর্ণা যদি না আসে? তোমার বান্ধবীকে এমন এক মেসেজ পাঠিয়েছি, তার ইচ্ছে না থাকলেও আসতে বাধ্য। কি মেসেজ? আবির মেঘের ফোনে মেঘের হাত দিয়ে বলল, দেখো। মেসেজে লেখা, শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ খুব সম্ভবত আমি আমার দেওয়া কথা রাখতে পারবো না। আপনাকে ভাবি বানানোর ইচ্ছে অচরিতে ভুলে যেতে হবে। আপনি ভাইয়াকে কি বলেছেন আমি জানি না, কিন্তু এরপর থেকে ভাইয়ের মনের অবস্থা খুব খারাপ। ভাইয়ের অবস্থা থেকে বাসার সবার সিদ্ধান্ত নিয়েছে, ভাইয়ের মন ভালো না হলে 72 ঘন্টা পরে ভাইয়াকে বিয়ে করাবে। পাত্রীও রেডি আছে। আপনি সম্মতি না দিলে আমরা কিছুই করতে পারছি না। ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে, তবে 72 ঘন্টার মধ্যে সঠিক সমাধানে না আসতে পারলে 72 ঘন্টা পর পরিবারের পছন্দকে মেনে নিতে হবে। আপনি যদি আমার ভাইকে পছন্দ করেন তাহলে আগামীকাল তাদের সাথে কক্সবাজারে আসবেন। আর যদি মনে করেন আপনার আমার ভাইকে প্রয়োজন নেই, তাহলে 72 ঘন্টা পর আমাদের বাসায় বিয়ের দাওয়াত রইল। আপন ভাবি হতে না পারলেও দূর সম্পর্কে ভাবির সমান মূল্যায়ন করব। আপনার জীবন, আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন। আপন ভাবি বলতে পারছি না, তাই আবারও সরি। মেঘ মেসেজ পড়ে হাসবে নাকি মন খারাপ করবে সেটা বুঝতে পারছে না। হঠাৎই প্রশ্ন করলো, আপনি যে মেসেজ পাঠিয়েছেন বর্ণা যদি বুঝে যায়? বুঝলে বুঝবে, আজ না হয় কাল সে আমাদের বাড়ির বউ হতেই চলেছে, সব কিছুই জানবে। কিন্তু আপাতত তাদের মধ্যেকার ঝামেলা মেটানো প্রয়োজন।
মেঘ আকস্মাৎ আলাদি কণ্ঠে বলে উঠল, বন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাবি বানানোর ব্যবস্থা করুন প্লিজ, আমার আর ভালো লাগছে না। আবির মোলায়েম কণ্ঠে জানতে চাইল, তুমি তাই চাও? হুম, ঠিক আছে ম্যাডাম, তুমি যা চাইবে তাই হবে। বন্যা কাঁথা দিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে আছে। সব কাজ শেষে করে বন্যার বোন রুমে এসেছে। বন্যাকে এভাবে শুয়ে থাকতে দেখে শক্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বন্যা নাক বরাবর কাঁথা নামিয়ে মৃদু স্বরে বলল, কিছু হয়নি। ব্যাগ গুছিয়েছিস? না। কেন? আমি যাব না। বন্যার বোন বন্যার পাশে বসে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, ওদের বাসায় কেউ কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? বিয়েতে কি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? না। তাহলে মন খারাপ করে আছিস কেন? মন খারাপ না, মেঘ ওর হাজবেন্ড দুজনের খুব ইচ্ছে রিকোয়েস্ট করেছে, আব্বুর সাথে কথা বলে রাজিও করেছে। তোর এখন কি হলো? আমি টাকা দিচ্ছি, রিদ আর তোর যত খরচের আগে সব এখন থেকেই করিস। ওঠ, প্যাকিং কর। বন্যার শীতল চোখে বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বন্যার বোন ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, কি বললাম তোকে? বন্যা উঠে বসেছে। বন্যার বোন শান্ত কণ্ঠে বলে উঠল, তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। কেন বুঝিস না তুই? 3 দিনের মধ্যে ঘুরে ফিরে মন ভালো করে বাসায় আসবি। আগামী শুক্রবার আমার বিয়ে, জানিস তো। এই অবস্থাতেও তোকে ঘুরতে যেতে দিচ্ছি, শুধুমাত্র তোর মন ভালো করার জন্য। তাই কোনোভাবে মন খারাপ করে থাকা যাবে না, ওকে? বলা মনে হেসে বলল, ওকে। সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিম, আইরিন আর বন্যা পাশাপাশি বসেছে। তানভীর, হৃদ আর আসিফ বিপরীতে আছে। আসিফ আর জান্নাত আলাদা বসেছে। মিম, আইরিন, আরিফ মিলে হৃদের সাথে টুকিটাকি দুষ্টুমি করছে। হৃদের বয়সে আইরিন আর মিমের মতোই। বন্যা কারোর সাথে কোনো রকম কথা বলছে না, নির্বাক চোখে শুধু তানভীরকেই দেখছে। তানভীর প্রায় পুরো রাস্তায় চোখ বন্ধ করে বসেছিল। দুই একটা কথা বলো, বন্যার সাথে সেভাবে কোনো কথাই বলছে না, আর না একটিবারের জন্য তাকাচ্ছে। মেঘ আর আবির আগে থেকে ওদের জন্য অপেক্ষা করছে। মেঘ আজ সবুজ রঙের মোটামুটি গর্জিয়াস একটা শাড়ি পরেছে, যদিও শাড়িটা আবিরই পরিয়ে দিয়েছে। মেঘের শাড়ির সাথে মোটামুটি ম্যাচিং করে আবিরও একটা সবুজ পাঞ্জাবি পরেছে। মিম আইরিনরা নেমেই ছুটে মেঘের কাছে চলে গেছে। তাদের সাথে সাথে হৃদও মেঘের সাথে কথা বলতে চলে গেছে। তানভীর নামতেই আবির এগিয়ে এসে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? তোকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল। মনের ভেতরে চাপা কষ্টের জন্য মন খুলে হাসতেও পারছে না, তবুও তানভীর মনের হাসার চেষ্টা করলো। সবাই ফ্রেশ হয়ে রাস্তা করে ঘুরতে বেরিয়েছে। আইরিন আর আসিফ দুই ভাই বোন এটা সেটা নিয়ে ফাজলামো করছে, আবার বড় আপুকে ভিডিও কল দিয়ে সমুদ্র সৈকত দেখাচ্ছে। মিম আর হৃদ চোখে রেখে কথা বলছে। হৃদ এর আগে কোথাও কখনো ঘুরতে গিয়েছিল, কার সাথে কি করেছিল, এখানে কেন এসেছে, এসব নিয়ে গল্প করছে তারা। মেঘ আর বন্যা কিছুটা দূরে। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর আর ভাইয়ের মধ্যে কি হয়েছে? কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে। ভাইয়া কি তোর সাথে রাগারাগি করেছে? না। তাহলে? আমি ওনার সাথে রাগ দেখিয়েছি। কেন? জানি না। এদিকে আবিরও তানভীরকে বারবার জিজ্ঞাসা করছে, কিন্তু তানভীর সরাসরি কোনো উত্তরই দিচ্ছে না। তানভীর নিস্তব্ধতায় আবিরের মেজাজ চরমভাবে খারাপ হচ্ছে। ঘোরাঘুরি শেষে যে যার মতো রুমে গেল। আবির আর তানভীর যায়নি। আবির তানভীরের কাঁধে হাত রেখে গভীর কণ্ঠে জানতে চাইল, তুই কি ভেবেছিস নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে? ঠিক হবে না জানি, তবু আমি কারোর সুখের সময় দুঃস্বপ্ন হতে চাই না। কোন দুঃস্বপ্নের কথা বলছিস? তুই ভালো করে জানিস, তুই না থাকলে আমার সুখের স্বপ্নগুলো এখনও দুঃস্বপ্ন হয়ে থাকতো। তুই আমার ভাই হয়ে আমাকে না জানিয়ে এত বড় কাজ করেছিলি বলে আমি অভিমান করে তোকে না জানিয়ে তোর বোনকে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু তোর দুঃখ ভুলে আমি সুখের সময় কাটাতে পারতাম না ভাই, তাই বাধ্য হয়ে তোদের জোর করে এখানে নিয়েছি। এখন বল, কি হয়েছে তোর? আমি নিয়তির কাছে আবারও হেরে গেলাম ভাই। বন্যার চোখে আমি তানভীরের অযোগ্য হয়ে রইলাম। আমি ভাই হিসেবে যথাযথ হলেও প্রেমিক হিসেবে পরিত্যক্ত। বন্যা কি বলেছে? আমাকে বাস্তবতার 3 পাতা অভিজ্ঞতার অভিব্যক্ত বুঝিয়েছে। আমি মৃদু হেসে বলল, এটার এমন কি? প্রেমিকার চোখে নিজের প্রেমিক সবসময় নিকর্মা আর অযোগ্যই থাকে। ও ওর পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারবে না। পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে বলেছে কে? তাই মুখ ফুলিয়ে রাগে স্বরে বলল, ও আমাকে রিজেক্ট করেছে। আবির উচ্চস্বরে হেসে বলল, রিজেক্ট তাকেই করা হয় যার অবস্থায় মন আর মস্তিষ্ক কোথাও নেই। হৃদয়ের জায়গা দেওয়া মানুষকে রিজেক্ট করা অসম্ভব।
তুই তার ওপর রাগ করে ফোন বন্ধ করেছিলি, আর সেই রাগ সে আমার বইয়ের ওপরে ছেড়েছে। কারণ বন্যার প্রিয় মানুষ তুই, আর তোর কাছের মানুষ মেঘ। অধিকারবোধ না থাকলে কেউ কারোর ওপর রাগ দেখায় না তানভীর। তুই খুব ভালোভাবে জানিস বন্যা বাস্তবায়িক একটা মেয়ে। এই তাকে বাস্তবতা নিয়ে জ্ঞান দেবে, এই নিয়ে মন খারাপ করে থাকার তো কোনো মানেই হয় না। তানভীর কিছু বলছে না দেখে আবির আবারও বলল, তুই বন্যার জন্য রাজনীতি ছেড়েছিস, সেটা কি সে জানে? তুই চাকরির প্রস্তুতি নিচ্ছিস, এটা কি সে জানে? না। আবির চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই বলে উঠল, শুক্রবারে বন্যার বড় অপুর বিয়ে, জানিস কিছু? হ্যাঁ, আপাতত শুধু কাবিন হবে, 5 থেকে 6 মাস পর আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তোকে কে বলল? রিত। বাহ, এখন এই শালার সাথে এত মিল? এত মিলের কিছু নেই, আসার সময় বলেছে তাই শুনেছি। আবির কয়েক সেকেন্ড চুপ থেকে আচমকা ভারী কণ্ঠে প্রশ্ন করলো, তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুই কি বন্যাকে ভালোবাসিস? তানভীর আবিরের দিকে তাকে নিরেট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুই অযোগ্য, কিন্তু তোর ভালোবাসা কি বিয়ের যোগ্য? নাকি এখনও মনে দুটা না আছে? মনের কোণায় অভিশঙ্কা নিয়ে প্রেম হয়, কিন্তু সারা জীবন পাশে থাকার সাহস হয় না। তোকে নির্ভীক ভঙ্গিতে বলতে হবে, যে কোনো মূল্যেই হোক বন্যাকে তোর চাই। প্রেমিকা কোনো কারণে রাগ দেখালে প্রেমিকের ওপর রাগ করে ফোন বন্ধ করাটা বোকামি, এবং প্রেমিকার রাগের কারণ উদ্ঘাটন করাটা একজন আদর্শ প্রেমিকের কর্তব্য। বনা তোকে ভালোবাসে, তাই ওর রাগ অভিমান প্রকাশের একমাত্র জায়গা তুই। হয়তো মেঘের মতো ও সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু তোর উচিত তার কথায় সঠিক মানে বুঝে বের করা। ভাই, ভালোবাসার মূল্য ভালোবাসিয়ে দিতে হয়। তার মেয়ে ঢোক গিলে অক্লিপ্ত কণ্ঠে শুধালো, আমি আর এখন কি করা উচিত? আবির মেয়েকে স্বরে বলল, সমুদ্রে, সামনে সমুদ্র আছে, যা এক বালতি পানি খেয়ে আয়। ফাজলামি করো না প্লিজ। সকালে বন্যার সাথে আমি কথা বলবো, তারপর তোর যা ইচ্ছে তাই করিস। যা ইচ্ছে? আবির আর চোখে তাকিয়ে গুরুফার কণ্ঠে বলল, রিল্যাক্স। তানভীর নিঃশব্দে হাসলো, সাথে আবিরও হাসলো। দুই ভাইয়ের কথাবার্তা শেষে রিসোর্ট ফিরতেই অনেকটা দেরি হয়ে গেছে। বন্যা বেঘরে ঘুমাচ্ছে, মেঘও। আবির রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। ঘুমন্ত মেঘের শান্ত আদরখানা আজ একটু বেশি সুন্দর লাগছে। আবির আবেশিত নয়নে মেঘকে দেখছে। এই দেখার কোনো অন্ত নেই। আবিরের হৃদয় জুড়ে যার অস্তিত্ব প্রতিনিয়ত তর্জন গর্জন দিয়ে উঠে, তার সম্পর্কে সংস্পর্শ পেলেই আবিরের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে যায়। দিন শেষে প্রতিটা মানুষ কারো না কারো কাছে দায়বদ্ধ, কারো ভালোবাসার পরিতপ্ত। মেঘের পূর্ণতা যেমন আবির, তেমনই আবিরের পূর্ণতা মেঘ। সুদীর্ঘ সময়ের নিরীক্ষণ শেষে আবির আলতো হাতে মেঘের মসৃণ গাল স্পর্শ করলো। মেঘ ঘুমের মধ্যে আঁতকে ওঠে, কুণ্ঠায় চোখ মেলিয়ে আবিরকে দেখতে পেল। আবির স্নেহ হেনে প্রশ্ন করলো, ভয় পেয়েছ? মেঘ শুকনো ঢোক গিলে কিঞ্চিত হাসার চেষ্টা করলো। কোনো কথা না বলে আচমকা আবিরের চওড়া বক্ষস্থল নিচে জায়গা করে নিল। আবির মুচকি হেসে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে হাত বুলাতে লাগলো। কিছু সময় নীরবতা কেটে গেল। মেঘ হঠাৎই আবিরের উন্মুক্ত বুকে নখ দিয়ে আছড় দিতে দিতে ডাকলো, শুনছেন? আবির শক্ত কণ্ঠে বলল, তুমি ডাক শোনার যোগ্যতা কি আমার নেই? আছে, কিন্তু। কিন্তু কি? আমি যদি তুই থেকে তুমিতে আসতে পারি, তুমি কেন আপনি থেকে তুমিতে আসতে পারছো না? মেঘ মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুমি 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 হয়েছে। এখন বলো আবির। আবির ভাই। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে ভারী কণ্ঠে বলল, আবিরের সাথে ভাইয়ের সম্পর্ক মরে গেছে, এখন শুধু আবির আছে। বলো আবির। মেঘ কিছুই বলছে না। তর্জনী আঙুলের নখ দিয়ে আবিরের বুকের ওপর AM লেখায় ব্যস্ত। মেঘের লেখা শেষ হতেই আবির মেঘের হাত চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বুকের ওপর AM লিখতে হবে না ম্যাডাম, এই নাম হৃদয়ের স্থায়ীভাবে লেখা হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই নাম অক্ষত থাকবে। আপনি কি যেটা বলছি সেটা বলুন। মেঘ বলল, কি বলবো? আবির। আবির বলো। গুড গার্ল। আবার বলো। ইস, আর পারবো না। আমি কি স্কুলে পড়তে এসেছি নাকি? হ্যাঁ, তুমি আবির স্কুলে ভালোবাসার ট্রেনিং করতে এসেছো। বলো। আবির। এখন পুরোটা বলো। মেঘ শীতল কণ্ঠে বলল, আবির শুনছো? আবির নিঃশব্দে হেসে বলল, উফ, এইভাবে ডাকলে আমি বিনাশের দোরগোড়া থেকেও ফিরে আসতে সক্ষম। মেঘ অতর্কিতে আবিরের বুকে চিমটি কাটলো। আবির মৃদু স্বরে ফের বলল,
কি বলতে চেয়েছিলে বলো? আমি একবার আপনার অফিসে ডেকেছিলাম, আপনার রুমের দেওয়ালে ডি লেখা। তখন আপনি আমাকে ডি এর মানে বলেননি। আপনার সব কিছু ফেসবুক পোস্টেও ডি লেখা রয়েছে। এটি মানে কি? দিলশা। দিলশা মানে কি? হৃদয় রানী। ছোটবেলা স্কুলে কারো মুখে এই নামটা আমি প্রথম শুনেছিলাম। নামের অর্থ জিজ্ঞেস করায় সেই অর্থটাই বলেছিল। বাসায় এসে আমায় এসে কি বায়না, তোমার নাম যে দিলশা রাখে। এমন আজগুবির নাম শুনে বাসার মানুষ আমার কথার কানে তোলেনি। তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার হৃদয়ের রানীকে শুধু আমিই দিলশা রাখবো। নামটা সুন্দর না? মেঘ অনুষ্ট কণ্ঠে বলল, হ্যাঁ খুব সুন্দর। তোমাকে দিলশা ডাকলে আর রাগ করবে না তো? একদমই না, আপনার যা ইচ্ছা তাই রাখতে পারেন। আমার আরেকটা প্রশ্ন। কি? বাসায় যখন আমার বিয়ের আলোচনা চলছিল তখন কাউকে কিছু না জানিয়ে আপনি প্রথম বিয়েটা ভেঙেছিলেন। দ্বিতীয়বার মিম আপনাকে জানিয়েছিল, কিন্তু তৃতীয়বার তো মিম বাসায় ছিল না, আর আমার কাছে ফোন ছিল না। আমার জানা মতে বাসায় কেউ আপনাকে জানায়নি। তখন আপনাকে কি বাইরের কেউ যা বলেছিল? বাইরের মানুষ শুধু বাইরের নিউজ দিতে পারে, বাড়ির ভেতরে কি চলছে এটা কিন্তু তারা জানে না। তাহলে আপনি কিভাবে জেনেছিলেন? তোমার আব্বু আমাকে মেসেজ দিয়েছিল। আব্বু? হ্যাঁ, কিন্তু তখন তো আব্বু খুব রাগারাগি করছিলেন, আমাকে ছেলের সামনে যেতে জোরাজুরি করছিলেন। সেসব ওনার প্ল্যান ছিল। আমি বাসায় পৌঁছানোর আগে তোমাকে ছেলেপক্ষের সামনে আনতে পারলে আমি কিভাবে রিয়াক্ট করি সেটাই দেখতে চেয়েছিলেন। সেদিন শোনোনি? ওসব ওনার পরিকল্পনা ছিল। আব্বু মেসেজ দিয়েছে জানার পরও আপনি এত ভীতু ছিলেন কেন? মেসেজ যে তোমার আব্বু দিয়েছে সেটা আমি প্রথমে জানতাম না। অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছিল। আমি দেশ ছাড়ার আগের দিন তোমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে রাকিবদের সাথে বসেছিলাম। ওইখানে এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি এক সেক্টরে জব করেন। নর্মালি ফেসবুকে অ্যাড হয়েছিল। বাইরে থাকাকালীন হঠাৎই আমার ওই নাম্বারে কথা মনে পড়লো। কৌতূহলবশত নাম্বারটা ভাইয়াকে পাঠিয়েছিলাম। বলেছিলাম ডিটেলস সংগ্রহ করে দিতে পারবে কিনা। একদিনের মধ্যে উনি ডিটেলস সংগ্রহ করে দিয়েছিল। সিমটা তোমার আব্বু নামে, আমার শ্বশুরের নামে রেজিস্ট্রি করা ছিল। আমি সেই দিনই বেশ অবাক হয়েছিলাম। 50% শিওর ছিলাম উনি আমার কথা জানেন, আবার 50% সন্দেহ ছিল। তাই তখন বিষয়টা সেভাবে গুরুত্ব দিইনি। ভাইয়ার ব্যাপারে কিছু ভেবেছেন? সকালে তোমার বান্ধবীর সাথে কথা বলবো, তারপরে যা হোক একটা সিদ্ধান্ত নিব। তুমি আমার সাথে থাকবে। আচ্ছা, এখন ঘুমাও, ভোরবেলা সূর্যোদয় দেখতে হবে তো। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। সবাই ঘুমে পড়লেও পাশাপাশি দুইটা রুমে দুইটা কপতি চোখে ঘুম নেই। বন্যা, মিম, আইরিনের জন্য একটা রুম নেওয়া হয়েছে। মিম, আইরিন ঘুমে তলিয়ে আছে। বন্যা সোফা হেলান দিয়ে বসে আছে আর বারবার ফোন হাতে নিচ্ছে। তানভীরের নাম্বার বের করে দিয়ে একবার কল দেওয়ার চেষ্টা করেছে, আবার ফোন রেখে দিয়েছে। পাশের রুমে থাকা তানভীরও একইভাবে ছটফট করছে। ভোর আলোর ফোটার আগেই সবাই সমুদ্র সৈকতে পৌঁছে গেছে। তবে জান্নাত আর আসিফের কেউ ডাকতে চায়নি। আবির আগেই বলেছিল তাদের বিরক্ত করবে না, তাই ইচ্ছে করে কেউ ডাকেনি। তানভীর কিছুক্ষণ দাঁড়ালো। মেঘ আর আবিরকে একসঙ্গে কয়েকটা ছবি তুলে দিয়ে চুপচাপ চলে গেছে। কিছুক্ষণ পরে আসিফ আর জান্নাত এসেছে। আবিরের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলল, আমাদের ডাকলি না কেন? তোমাদের হানিমুনের সুযোগ দিলাম। বিয়ে হয়েছে 1.5 বছর হতে চললো, এখন আর আমাদের সেই সুযোগ দরকার নেই ভাই। তোরা নবদম্পতি, এখন সুযোগ তোদের লাগবে। আবির মেঘে সরে বলল, আমাদের সুযোগ করে দিতে হবে না, নিজেরা করে নিতে পারবো। এই জন্যই তো বাসরাতে বউ নিয়ে পালাইছিস। আবির শব্দ করে হাসলো, সাথে আসিফও। মেঘ, বন্যা, আইরিন, জান্নাত সবাই সমুদ্রে পা পেঁচাচ্ছে। ঢেউয়ের গতিতে ছোটাছুটি করছে। আসিফ আর হৃদও তাদের সঙ্গে দিচ্ছে। আবির আর আসিফ তানভীর নিয়ে বিষয়ে কিছুক্ষণ কথা বলেছে। একসময় আসিফ সবাইকে নিয়ে নাস্তা করতে চলে গেছে। বন্যা তাদের সঙ্গে যেতে নিলে আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, বন্যা দাঁড়াও। জি ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেঘ চুপচাপ আবিরের পাশে দাঁড়িয়ে আছে। আবির এক পলক মেঘের দিকে তাকালো। মেঘ ইশারার চোখে বলতে বলতো। আবির ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, তোমার তানভীরের সাথে কী নিয়ে ঝামেলা হয়েছিল? আমি জানি না, আর জানতেও চাই না। আজ আমি তানভীরের ভাই না, বন্ধু হয়ে কয়েকটা কথা বলবো। তুমি ইতিমধ্যে জানো তানভীরের জীবনে কেউ একজন ছিল, তুমি তাকে দেখেওছ। সেসব কৈশোরের আবেগ ছিল। এখন সে আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়েছে। তোমাকে তানভীর ছোট থেকে চিনলেও কখনো তোমাকে নিয়ে সেভাবে ভাবেনি।
যেদিন প্রথমবারের মতো তোমাকে নিয়ে ভেবেছিল সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত শুধু তোমাকে নিজেই পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছে। ওর লাইফস্টাইল বরাবরই ছন্নছাড়া, শুধু তোমার জন্য সেই লাইফস্টাইলে পরিবর্তন এনেছে। আমি এখন পর্যন্ত তানভীরকে কম করেও হলেও 50টা ঘড়ি কিনে দিয়েছি, কিন্তু ও কোনোদিন ভুলেও একটা ঘড়ি পরেনি। অথচ তুমি একবার তাকে একটা ঘড়ি দিয়েছিলে, সে সেই ঘড়িটা ঠিকই পড়েছে। এমন ছোটোখাটো হাজারো পরিবর্তন ওর মধ্যে এসেছে। প্রথমে আমিও ওকে কে বলে বলে কাজ করাতাম, এখন সে আমার থেকেও বেশি বোঝে। আমাদের বিয়ে ব্যাপারটা ও একা হাতে সামলিয়েছে। তানভীরের জেদ সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা হয়েছে হয়তো। তোমার মুখ থেকে কোনো একদিন শুনেছিলাম তোমার আব্বু তোমাদের সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দেবে। সেই দিনে রাজনীতি ছেড়ে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বই কিনে পড়াশোনা শুরু করে দিয়েছে। তুমি যেমন বাস্তববাদী, তানভীরও নিজেকে সেভাবে উপস্থাপন করতে চলেছে। তবে প্রতিটা মানুষের আবেগ অনুভূতি ভিন্ন রকম। হয়তো ওর মনে হয়েছিল তোমাকে তার অনুভূতি জানিয়ে রাখবে, তাই তোমার সামনে নিজের অনুভূতি বহিঃপ্রকাশ করতে চেয়েছিল। তোমাকে আমি ছোট্ট করে কথা বলছি এবং কিংবা দোষারোপও করছি না, শুধু তানভীরের অবস্থাটা বোঝানোর চেষ্টা করছি। তানভীর যদি একবারও বলে না চাকরি ব্যবসায় কিছু করবে না, তবুও তাকে কেউ কিচ্ছু বলবে না, অন্ততপক্ষে আমি তো নই। ও চাইলে আমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো, আমার টাকায় নয় বরং ওর নিজের টাকায় বসে খেতে পারবে। আমাদের পারিবারিক ব্যবসা, তানভীরের ব্যাংক ব্যালেন্স বাদ দিলাম। সবাই জানো আমার ছোটোখাটো বিজনেসের 70% শেয়ার আমার নামে। আর এবং তারা কেউ একটা জানে না যে 70% শেয়ারের মধ্যে 20% শেয়ার তানভীরের, 20% মেঘের, আর 20 বাকি আমার, আর 10% মিমার আদির। কথা তানভীর পর্যন্ত জানে না। আমি কোনোদিন ওকে জানানোর প্রয়োজন মনে করিনি। আমি তানভীরকে সবসময় সুযোগ দিয়েছি, ও যখন যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছি। তানভীর ব্যবসায় অমনোযোগী বলে চাচ্চু প্রায় প্রতিদিনই রাগারাগি করলেন, কিন্তু মেঘ আমরা দুজনেই তানভীরকে পুরোপুরি সাপোর্ট করেছি, যেন পড়াশোনা করার সাথে সাথে একটা জব নিতে পারে। তোমার ইচ্ছাকে প্রার্থনা দিতেই তানভীর সব কিছু ছেড়েছে। সেই তুমি যদি তার হাত ছেড়ে দাও, ও কি করবে বলো তো? তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, উনি আমার কথাতে এতটা কষ্ট পাবেন আমি বুঝতে পারিনি। উনি আমার জন্য রাজনীতি ছেড়েছেন, চাকরির চেষ্টা করছেন, এগুলোর কিছুই আমি জানতাম না। আমার আব্বু রাজনীতি পছন্দ করে না, এমন অগোছালো জীবনযাপনও পছন্দ করে না। আমি আমার পরিবারটাতে সম্মতি ছাড়া কিচ্ছু করতে পারবো না, এমনটাই বুঝিয়েছিলাম। তোমার পরিবারদের সম্মতি থাকলে তো তোমার কোনো সমস্যা নেই। না, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, তানভীরকে পাঠাচ্ছি। যত দ্রুত সম্ভব মনোমালিন্য ভেঙে মন হালকা করবে। তানভীর মেঘের দিকে তাকিয়ে বলল, বউ চলো। বন্যা শক্ত কণ্ঠে বলল, মেঘ এখানে থাকুক। তানভীর ভ্রুকুচকে মেঘের দিকে তাকিয়ে চোখের ইশারা দিল। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মাথা চেপে ধরে বলতে শুরু করলো, আমার মাথাটা জানি কেমন করে ঘুরছে, চোখে ঝাপসা দেখছি, প্রেশারটা মনে হচ্ছে 20-তে নেমে গেছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, হায় আল্লাহ, এখন কি হবে? তাড়াতাড়ি রুমে চলো, এখানে আর থাকা যাবে না। তোমাকে কি কোলে নিতে হবে? মেঘ কিছু বলার আগে আবির মেঘকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বন্যা থা হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে অনেক মানুষের ভিড়। বন্যা একা একা হাঁটছে আর মনে মনে ভাবছে, মেঘ গতকাল কতগুলো ফুল কিনেছিল, সেগুলো যত্ন করে পানির বোতলে ভিজিয়ে রেখেছিল। মেঘ দ্রুত রুম থেকে সেই ফুলগুলো নিয়ে এসেছে, তানভীরের হাতে ফুলগুলো দিয়ে শক্ত কণ্ঠে বলল, ঠিকমতো প্রপোজ করতে না পারলে আজকের পর আমার ভাবের দিকে ভুলে তাকাতে পারবেন না, এই আমি বলে রাখলাম। এই যে আমার উনি সাক্ষী। আবির নিজের কণ্ঠে বলল, একদম ঠিক, আজকেই তোর লাস্ট চান্স, আজকের পর আমরা কেউ তোর সাথে নেই। তানভীর মনে ভেসে বলল, আজ আবার কোন যুদ্ধ হতে চলেছে কে জানে। মেঘ ফের বলল, এক্সপেক্ট না করা পর্যন্ত ফিরে আসবে না, খিদায় বেহুশ হয়ে গেলেও না। ঠিক আছে বোন আমার, আপনি যা বলবেন তাই হবে। তাই আমি ফুলগুলো হাতে নিয়ে সমুদ্র পাড়ে আসলো। এত এত মানুষের ভিড়ে বন্যাকে খুঁজে পেতে কিছুক্ষণ সময় লাগলো। বন্যা সমুদ্রের পাড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তানভীর বন্যার পাশ ঘেঁষে দাঁড়াতেই বন্যা চমকে উঠলো, কিছুটা সরে দাঁড়ালো। এক পলক তাকিয়ে তানভীরকে দেখে সস্তব্ধ নিঃশ্বাস ছাড়লো। তানভীর বন্যার কাণ্ড দেখে মৃদু হেসে বলতে শুরু করলো, নিজ করের পৃথিবীতে অপ্রিয় কেউ অনিচ্ছাকৃতভাবে শরীর ছুঁয়ে গেল একটা মেয়ে এভাবে রিয়্যাক্ট করে, সেই রিয়্যাক্টটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মানুষটার সাথে কখনো করতে পারে না। হৃদয়টা আজীবন বেঁধে রাখবো বলা মেয়েটাও একটা সময় কারোর প্রতি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে।
তাই না বন্যা? বন্যা মাথা নিচু করে বলতে শুরু করলো, সেদিন আপনার সাথে ওভাবে রিয়াক্ট করা আমার একদমই উচিত হয়নি। আমি সত্যি দুঃখিত। মেঘের বিষয়ে বাসায় সব বিষয় নিয়ে সেদিন একটু বেশি চিন্তিত ছিলাম। বারবার বলেছিলাম আমি কথা বলতে চাইছি না, তবু আপনি জোর করছিলেন, তাই না চাইতেও রাগ দেখিয়ে ফেলেছিলাম। আমি শুধু আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম। আপনি সেটা না বুঝে রাগ করে ফোন বন্ধ করে দিলেন। আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয়নি? একবারও আমার কথা ভাবলেন না? আমি সবসময় দেখে এসেছি আপনি খুব দায়িত্বশীল একটা ছেলে। আমার দায়িত্ববোধ আর অপ্রকাশিত যত্ন দেখে আমি বারবার মুগ্ধ হয়েছি। সে আপনি কিনা আমার সাথে এমন কাজ করলেন। মেঘের বিয়ের আগেও 2 থেকে 3 দিন কল রিসিভ করেনি, নাম্বার ব্লক করে রেখেছিলেন। এখন একদম বাসা ছেড়ে চলে গিয়েছেন। এই আপনার দায়িত্ববোধ? বন্যা শেষ কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। তানভীর আশপাশে তাকিয়ে দেখলো বেশ কয়েকজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর সহসা বনের কাছাকাছি এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ। আমি সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আর কখনো এমন হবে না। সরি। বন্যা কাঁদতে কাঁদতে ফের বলতে শুরু করলো, আপনি একটা পাষাণ, নিষ্ঠুর। আমার উপর রাগ করে আমাকে কষ্ট দিতে উঠে পড়ে লেগেছেন। আপনি বাড়ি থেকে না গেলে তো আপনার বিয়ে ঠিকই হতো না। আপনি এমনটা কেন করলেন? ভালো ভালো হয় বিয়ে করার আগে আমাকে এই সমুদ্র পানি চুবিয়ে মেরে ফেলুন। বন্যার 2 চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে, ঠিকমতো কথা বলতে পারছে না। তানভীর শুকনোতে তাকিয়ে থেকে আকস্মাৎ এক হাতে বন্যার চোখের পানি মুছতে মুছতে শঙ্কারজনক কণ্ঠে বলতে শুরু করলো, এই মেয়ে চুপ করো। কী সব বাজে কথা বলছো? আমার আবার কিসের বিয়ে? বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। তুমি রাজি হলেও তোমাকে করব, না হলেও তোমাকেই বিয়ে করব। হয় হিরোর মতো বিয়ে করব, নয়তো ভিলেনের মতোই করব, তবুও তোমাকেই বিয়ে করব। এই তানভীর শুধু বন্যার। আজ এই মুহূর্ত থেকে তুমি শত রাগ করলেও আমি সব সহ্য করে নেব। আমি নিষ্ঠুর হলেও তোমাকে থাকবো, পাষাণ হলেও তোমাতেই থাকবো। বুঝেছো মেয়ে? বন্যা শীতল চোখে তানভীরের দিকে তাকিয়ে আচমকা তানভীরকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় তানভীর কিছুটা ঘাবড়ে গেল। আশেপাশে অবিক্ষিপ্ত করে কাঁপা কাঁপা হাতে বন্যার পিঠে হাত রাখলো। প্রথমবারের মতো তানভীর বন্যার ঘনিষ্ঠতা উপলব্ধি করতে পেরেছে। তানভীরের হৃদস্পন্দনের সাথে সাথে পেটের নাড়িগুলো ধপধপ করছে, কাঁপছে। এক অদ্ভুত অনুভূতি সর্বাঙ্গে শিহরিত জাগাচ্ছে। এই অনুভূতির বহিঃপ্রকাশ অসম্ভব। মেঘেদের বন্ধু মহলে সবচেয়ে ম্যাচিওর মেয়েটা আজ বিবেক ভুলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হলো। খোলা আকাশের নিচে শত শত মানুষের মাঝে পরিপক্কতা ভুলে ছোট বাচ্চার মতো তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বেশ কিছুটা সময় তানভীর নিজেও বনার আবেশে আবদ্ধ ছিল। সেই আবেশ কাটিয়ে বনার কানের কাছে ফিসফিস করলো, এভাবে কেঁদো না প্লিজ, মানুষ উল্টো পাল্টা ভাববে। বনা কানতে কানতে হুঙ্কার দিল, ভাবুক। বনা তানভীরকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। যা হবে দেখা যাবে ভেবে তানভীরও বনাকে বলিষ্ঠ হাসতে জড়িয়ে ধরলো। তানভীরের হাতে থাকা ফুলগুলো বন্যার পিঠে লেগেছে। ফুলে থাকা পানিতে বন্যার জামা ভিজে যাচ্ছে। বন্যা বুঝতে পেরে তানভীরকে ছেড়ে পেছনে দেখার চেষ্টা করলো। তানভীর বন্যার পিঠ থেকে হাত ছড়াতেই ফুলগুলো দেখতে পেল। বন্যা তানভীরকে দেখে তাকে তপ্ত সুরে বলল, এগুলো কার জন্য এনেছিলেন? আসার সময় বনু দিল তোমাকে দেওয়ার জন্য। দিচ্ছে না কেন? নাকি অন্য কাউকে দিতে চান? তানভীর ঠোঁট বাঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানভীর জীবনে বন্যা এক এবং অনন্য নারী, দিলে তোমাকেই দেব। কিন্তু কথা হলো, হাঁটু গেড়ে না দিলে, এমনি দিলে কি তুমি রাগ করবে? না মানে আশেপাশে অনেক মানুষ আছে, হাঁটু গেড়ে প্রপোজ করলে যদি হাসাহাসি করে তাহলে নিজেকে জোকার মনে হবে। বনা চারপাশে নজর বুলিয়ে নিঃশব্দে হেসে বলল, ঠিক আছে এমনি দেন। তানভীর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলো আমার জীবনে তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতো। তুমি আমার চোখে মুগ্ধতার আনন, হৃদয়ের উষ্ণ প্লাবন। আমার ছায়াবৃত জীবনের দীপ্তি তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন তুমি, আমার ছন্ন ছাড়া জীবনের স্বপ্নিপূর্ণ নামান। এই বিস্মৃত জলরাশিতে দাঁড়িয়ে বলতে চাই, আমি তোমার প্রতি আমার ভালোবাসা সমুদ্রের তরঙ্গে নেয়, যার কোনো অন্ত নেই। আমাদের জীবনে যত ভাটাই আসুক না কেন, কোনো সব ভাটার অপেক্ষা করে আমার ভালোবাসা জোয়ারের মতো সীমাহীন গতিতে বাড়তে থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানভীরের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকে এসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তো জানতামই না। যাই হোক, ফুল দেওয়ার জন্য ধন্যবাদ। তানভীর হুঙ্কার দিল, ভালোবাসি বলো, না বলে কি করবেন?
এতক্ষণ হিরো ছিলাম, এখন ভিলেন হয়ে যাব মানে? তানভীর ঠোঁট কামড়ে হেসে বনার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। বনা এক পা দুপ করে পেছাতে পেছাতে এক পর্যায়ে আতঙ্কে উচ্চস্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে।